আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আজকে আমাদের এই ক্লাসটার জন্য নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। আজকে আমরা পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়টা এক নজরে একটু দেখার চেষ্টা করব। অধ্যায়টা কিন্তু একটু সাইজে বড়সড়, নাদুস-নুদুস গাদুম-গুদুম সাইজের। আজকের একটা ক্লাসে পুরো চ্যাপ্টারটা কভার করা অবশ্যই সম্ভব না। তাও আমি যেটা করব সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটা দেখিয়ে দিব। পাশাপাশি ক্লাসের স্লাইডে তো সবগুলো টপিক বিস্তারিতভাবে থাকবেই, সেটাও তোমরা দেখে নিতে পারো। ক্লাসের শুরুতেই একটু তোমরা লিখে জানাও যে এই টপিকটা তোমরা কি আগে পড়েছো কিনা। আজকে আমরা পরিণতি ও শোষণ দ্বিতীয় পত্রের অধ্যায় ১ অর্থাৎ ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের যে বিকাশ, বাপরে বাপ চ্যাপ্টারটার নামটাই অনেক বড়। রেগুলার পড়াই দেখে মাথায় আছে, আদারওয়াইজ তো এই নামটা মনেই করে বলতে পারতাম না। তোমরা কি জানো এই চ্যাপ্টারটার নাম কি না দেখে বলতে পারবা যে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ? আচ্ছা, এই ব্যাপারটা একটু বোঝাই, ততক্ষণে তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে এই চ্যাপ্টারটা আগে তোমরা পড়েছো কিনা। সো ব্রিটিশ ভারত বলতে আসলে কি বোঝায় সেটা যদি একটু এক্সপ্লেইন করি ক্লাসটা শুরু হওয়ার আগেই বা ক্লাসের একেবারে শুরুতেই। ব্রিটিশরা 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পুরো ভূখণ্ডটার আসলে দখলদারিত্বটা নিয়ে নেয় নিজেদের কাছে। পরবর্তীতে ১০০ বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে শাসন করে। 1857 সালে একটা সিপাহী বিপ্লব হয়। সিপাহী বিপ্লব হওয়ার পরে যে ব্রিটিশ যারা রাজা, ব্রিটিশ রাজপরিবার তারা বুঝতে পারলো যে একটা কোম্পানির হাতে, মানে একটা ব্যবসায়িক সংগঠনের হাতে এত বড় একটা দেশের দায়িত্বভার আসলে দিয়ে রাখা সম্ভব না। যদিও ততদিনে ১০০ বছর তারা কাটিয়ে ফেলেছে। তার মানে বুঝো ১০০ বছর অলরেডি তারা এই পুরো ভারতকে শাসন করার পরে যখন 1857 সালে একটা বড় বিদ্রোহ হলো, সিপাহী বিপ্লব হলো, তখন তাদের একটু টনক নড়লো। তারা বুঝলো যে না, এভাবে আসলে আর কোম্পানির হাতে শাসন ক্ষমতা দিয়ে রাখা যায় না। তখন তারা শাসন ক্ষমতাটা নিজেদের হাতে নিয়ে নিল। আমরা কিন্তু পরাধীন ছিলাম, পরাধীনই রয়ে গেলাম। আমাদের যে খুব বেশি লাভ হয়েছে তা কিন্তু না। তো ফাইনালি 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত পুরো ভারত, অর্থাৎ ভারতের মধ্যে তখন বাংলাদেশ ছিল, পাকিস্তানও ছিল, পুরো ভারত যে উপমহাদেশ, এটা 190 বছর, অর্থাৎ এই যে 1757 থেকে কত বছর, 190 বছর ব্রিটিশদের অধীনে ছিল। এই যে 190 বছর, অর্থাৎ এই যে টাইম লাইনটা 1757 থেকে 1947, এই 190 বছর সময়টাকে বলা হচ্ছে ব্রিটিশ ভারত। বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড, অনেকেই পড়ে এসেছো, ফ্যান্টাস্টিক। তো এই যে 190 বছর, এটাকে বলা হচ্ছে ব্রিটিশ ভারত। এখন আসি পরবর্তী আলাপ, সেটা হচ্ছে ভাইয়া প্রতিনিধিত্বশীল মানে কি? প্রতিনিধিত্বশীল সরকার বলতে বোঝায় যে একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। ফর এক্সাম্পল বাংলাদেশের যে সরকার, এটাও কিন্তু একটা প্রতিনিধিত্বশীল সরকার। প্রতিনিধিত্বশীল সরকার মানে কি? মানে তুমি আমি আমাদের ইচ্ছা করলে আমরা সংসদে গিয়ে আইন নিয়ে কথা বলতে পারি না বা আইন প্রণয়ন করতে পারি না। আমরা আমাদের যে সংসদ আসন রয়েছে, আমার যেমন সংসদ আসন হচ্ছে ঢাকা ৮, তো ঢাকা ৮ থেকে আমি ভোট দিয়ে বা আমরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করি, তিনি সংসদে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যান, অর্থাৎ আমাদের প্রতিনিধিত্ব করতে তিনি সেখানে যান। এই যে সরকার ব্যবস্থাটা বা এই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে প্রতিনিধিত্বশীল সরকার। এখন এই যে প্রতিনিধিত্বশীল সরকার, এটা কিন্তু এই পুরো ব্রিটিশ ভারতে তৈরি করা হয়েছে ব্রিটিশদের তত্ত্বাবধানে এবং ব্রিটিশদের নিজেদের সিস্টেমের অনুকরণে বা নিজেদের সিস্টেমটাকে ফলো করে। অর্থাৎ আমাদের এই ভারত উপমহাদেশে আগে কিন্তু এরকম সরকার টরকার ছিল না। আগে আগে কিন্তু এইরকম সরকার ছিল না। অর্থাৎ একজন হয়তো বা প্রধানমন্ত্রী হবে বা রাষ্ট্রপতি হবে কিংবা মেম্বার অফ পার্লামেন্ট হবে, এই সকল সিস্টেম গুলো কোত্থেকে আসছে? এই ভারতীয় উপমহাদেশে এগুলো আসছে ব্রিটেন থেকে, মানে ইংরেজদের একদম মাতৃভূমি থেকে এগুলো এসেছে। অর্থাৎ এই জিনিসটা যেহেতু আমরা উৎপাদন করে নেই বা আমরা তৈরি করে নেই, আমরা আবিষ্কার করে নেই, এটা পুরোপুরি ব্রিটিশদের হাত ধরে এই ভারতীয় উপমহাদেশে এসেছে। এবং এই টাইমলাইন ধরে 1757 থেকে 1857 সালের মধ্যে আসলে তেমন কিছু বিকশিত হয়নি। পরবর্তীতে যে 1900 মোটামুটি 1880 থেকে মোটামুটি আর কি 1880 থেকে 1947 সাল পর্যন্ত কিন্তু মূল যে বিকাশটা সেটা হয়। এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো তোমরা একটু ক্লাসের শুরুতে লিখে জানো তোমরা কি রেডি কিনা, তোমরা কি পুরো ক্লাসটা এনজয় করতে রেডি কিনা। আজকের ক্লাসটা যেহেতু একটা
ফ্রি ডেমো লাইভ ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে মূলত এটা দেখাতে চাই যে পৌরনীতি ও সুশাসন আমরা কিভাবে পড়াই, আমাদের টিচার প্যানেল কিভাবে পড়ায়, এবং তোমরা যে পেইড ব্যাচের কোর্সে যদি ভর্তি হও তাহলে আমাদের কাছ থেকে কেমন ক্লাস তোমরা পাবা, একটা তোমাদেরকে ট্রায়াল দেওয়ার জন্য এই ক্লাসটার মূলত আয়োজন করা হয়েছে। ওকে, আচ্ছা, যদি তুমি যেই ব্যাচেরই হয়ে থাকো এইচএসসির, তুমি যদি এর আগে কোনো কিছু নাও পড়ে থাকো, তুমি যদি এখন থেকে শুরু করো তাহলেও হবে আসলে। কারণ তুমি যদি ভাবো যে ভাইয়া এখন থেকে যদি শুরু করি তাহলে যদি না হয় তাহলে কি করব, দেখো মনে করো ফর এক্সাম্পল মনে করো তোমার পরীক্ষার জন্য সময় থাকে টোটাল 16 মাস, ঠিক আছে? 16 মাসের মধ্যে থেকে মনে করো একদম ওর্স্ট কেস বলছে আর কি, মনে করো হচ্ছে 13 মাস চলে গেল, 13 মাস গন। তুমি শেষ 3 মাসে এসে আমাকে জিজ্ঞেস করলা যে ভাইয়া এখন আমি কি করব, 3 মাসে কি সম্ভব? এখন 3 মাসে কি সম্ভব কিনা এটার উত্তর কি হতে পারে? এটার উত্তর আসলে হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। নির্ভর করছে এই 3 মাস তুমি কিভাবে সময় দিচ্ছ, কিভাবে এফোর্ট দিচ্ছ তার উপরে। এখন তুমি যদি ভাবো যে ভাইয়া 3 মাসে তো সম্ভবই না, তাহলে আমি 3 মাসে এফোর্টই দিব না, তাহলে কি হবে? তাহলে তুমি পাবা কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি সুদৃশ্য এফ এইচএসসি রেজাল্টে। এখন তুমি এই 3 মাস যদি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো তাহলে হয়তো বা 3 মাসের জন্য তুমি হয়তো বা বি প্লাস পাবা। তো বি প্লাস ইজ স্টিল বেটার দেন গেটিং অ্যান এফ ইন ইউর মার্কশিট। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। আমরা এবার পড়ালেখায় ঢুকে যেতে চাই, ওকে। একজন বলছে স্যার 20 মিনিট আগে ইংলিশের ক্লাস শেষ হয়েছে, তো তাতে কি হয়েছে? আমার সারাদিন অফিস ছিল, সকাল 9টা থেকে এই ক্লাস আসার আগ পর্যন্ত। ডু আই লুক টায়ার্ড? অ্যাবসলিউটলি নট, বিকজ আই এম এক্সাইটেড ফর দ্য ক্লাস। তো তোমারও তো এরকম এক্সাইটেড থাকতে হবে, তাই না? আমি তোমাদের ফারহান ভাইয়া এত এক্সাইটমেন্ট নিয়ে তোমাদের একটা ক্লাস নিতে আসছি, আর তুমি বলছো ভাইয়া একটু আগে একটা ক্লাস ছিল, মানে কি তুমি টায়ার্ড, তোমাকে এখন ঘুমাতে দিতে হবে, তাহলে তো পরীক্ষায় ভালো করা যাবে না। ওকে, ঠিক আছে। যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা বলছো যে ভাইয়া আসসালামু আলাইকুম, তাদেরকে একবার বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, সো তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি যেটা পেলাম, তোমার হাতে এখন যে পরিমাণ সময় আছে সেটা কম হোক বেশি হোক, 3 মাসও সময় থাকতে পারে, 6 মাসও থাকতে পারে, 9 মাসও থাকতে পারে, 12 মাসও সময় থাকতে পারে। যতটুকু সময় আছে ততটুকু সময়কে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করো, ইনশাল্লাহ। তোমার মনে করো তোমার হাতে ফর এক্সাম্পল সময় আছে এখন 6 মাস, ফর এক্সাম্পল। এখন তোমার প্রিপারেশনটা হচ্ছে পরীক্ষায় বি প্লাস পাওয়ার মতো। তুমি যদি হাইয়েস্ট এফোর্ট দাও এই বি প্লাসটা কিন্তু আপগ্রেড হয়ে এ হয়ে যেতে পারে। এখন তোমার হাতে মনে করো সময় আছে আরো বেশি, এখন থেকে যদি তুমি প্রপারলি পড়ালেখা করো তাহলে তোমার এই বি প্লাসের যে বি প্লাস যে পাবা এখন পরীক্ষা দিলে সেটা হয়তো আপগ্রেড হয়ে এ প্লাস হয়ে যেতে পারে। তার মানে তুমি যখন থেকে পড়া শুরু করো তার কারণ কি হবে, প্রতিনিয়ত তোমার যে প্রাপ্য গ্রেডটা সেটা কি আরো আপগ্রেডেড হবে, যত পাওয়ার কথা ছিল পরীক্ষা তার চেয়ে বেশি পাবা। যদি তুমি মনে করো না ভাই আমাকে দিয়ে হবে না, তাহলে তুমি পাবা ডাব্বা। কিন্তু যদি তুমি ধরে নাও যে ভাইয়া যা আছে কপালে আমি আমার 100% এফোর্ট দিয়ে ট্রাই করব, তাহলে তুমি এখন যে অবস্থায় আছে তার চেয়ে অ্যাটলিস্ট ভালো রেজাল্ট একটু করতে পারবা। ওকে, চলো এবার একটু তাহলে পড়ার দিকে যাই। সো পড়া শুরু করার আগে আমরা যদি আমাদের কোর্সগুলো একটু দেখাই, আমাদের কোর্সগুলোর মধ্যে রয়েছে কি, আমাদের কোর্সগুলোর মধ্যে রয়েছে এইচএসসি 27 অনলাইন ব্যাচ 2.0 বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা আছে। তারপর আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে, এইচএসসি 27 অনলাইন ব্যাচ ম্যানেজমেন্ট ও মার্কেটিং আছে। এবং এইটার কথা বলছি আজকে যে ডেমো ফ্রি লাইভ ক্লাসটা নিতে এসেছি, এটা মূলত এই ব্যাচের সাথে যুক্ত, পৌরনীতি ও ইকোনমিক্স 2.0। বাট তোমরা যদি চাও শুধু পৌরনীতিও কিন্তু কিনতে পারবে। আমি একটু দেখাই তারপর পড়ানো শুরু করব, ঠিক আছে? ওকে, একটু দেখাই। প্রথমে তোমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবা। কই যাবা? 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাওয়ার জন্য খুব সহজ, লিখবা হচ্ছে 10 মিনিট স্কুল, তারপর হচ্ছে তুমি চলে যাবা। ওকে, গেলাম। এরপরে তোমার ব্যাচ যত এইচএসসি 26 27 28 যত ব্যাচ সেটা এখানে ক্লিক করবা। মনে করো লিখলা এইচএসসি 27 এ ক্লিক করলা, ঠিক আছে? এখন দেখো এখানে অপশন দেওয়া আছে তোমাকে সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ। এটা তো মানবিক বিভাগের কথা বলছি, রাইট? সো তাহলে হিউম্যানিটিজে ক্লিক করো। হিউম্যানিটিজে ক্লিক করলে দেখো এখানে কিন্তু অপশনগুলো চলে এসেছে। এইচএসসি 27 অনলাইন ব্যাচ জিওগ্রাফি ও ইকোনমিক্স, এইচএসসি 27 অনলাইন ব্যাচ পৌরনীতি ও ইকোনমিক্স 2.0। তারপরে এই যে আরেকটু যদি নিচে যাও দেখো এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, একটু নিচে গেলেই পাবা
এইচএসসির সাথে অনলাইন ব্যাচ পৌরনীতি আছে, ইকোনমিক্স 2.0 আছে, তারপর হচ্ছে অনলাইন ব্যাচ জিওগ্রাফি আছে। সো তুমি চাইলে একদম সিঙ্গেল সিঙ্গেল কোর্সগুলো কিনতে পারো, আবার চাইলে তুমি একটু সাশ্রয়ী দামে বান্ডেল হিসেবে কিনতে পারো। সো আমি যদি একটু দেখি পৌরনীতি ও পৌরনীতির কোর্সে যদি ঢুকি, ক্লিক করলাম, এখানে সব ডিটেলস দেওয়া আছে। তোমাদের জন্য একটু সারপ্রাইজ একজন টিচারকে আনার চেষ্টা করছি, যদি আনতে পারি তাহলে তোমাদেরকে জানাবো, আর যদি আনতে না পারি তাহলে হচ্ছে তোমাদের ফারহান ভাই আর ফারসিন ভাই এই কোর্সের ক্লাসটা আমরা নিব একসাথে মিলে। ক্লাস রুটিনটা যদি একটু দেখাই, আমাদের ক্লাসগুলো রাতে হবে, যাদের কলেজ আছে তাদের কোনো সমস্যা হবে না, একদম রাত 8:30 বাজে ক্লাস হবে রবিবার আর বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের শুরুর দিন আর সপ্তাহের শেষ দিন তোমরা আমার অথবা তোমাদের ফারসিন ভাইয়ের চেহারা দেখে সপ্তাহ শুরু করবা এবং সপ্তাহ শেষ করবা, অর্থাৎ মোটিভেশনের মাধ্যমে ক্লাস শুরু করবা, এক্সাইটমেন্টের মাধ্যমে একটা সপ্তাহ শেষ করবা। আচ্ছা, এইবার যদি যাই, আমরা এখানে বেসিক্যালি সিভিক্স ফার্স্ট পেপারও পড়াবো, সিভিক্স সেকেন্ড পেপারও পড়াবো। এখানে তোমরা প্লেলিস্ট গুলো পেয়ে যাবে। দেখো সিভিক্স স্পেশাল প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের মধ্যে দেখো সিভিক্স সেকেন্ড পেপার, এই প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে তোমরা হচ্ছে পৌরনীতি ও সুশাসন থেকে গত 10 বছরে যত এমসিকিউ এসেছে বোর্ডে, সকল বোর্ডগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখাই একটু কিভাবে ভর্তি হতে হবে। একটা ডিসকাউন্ট প্রোমো কোড আছে, সেটাও তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিব। কই গেল। সো কোর্সটি কিনুন বাটনে ক্লিক করো। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করার পরে তুমি এখানে প্রোমো কোড যোগ করুন, এই অপশনটাতে যাও, গিয়ে আমার নাম লিখবা ফারহান, ঠিক আছে ফারহান। তারপর তোমার এইচএসসি ব্যাচ কত, 27 লেখো, 27। ওকে, এই 7 তো আসে নাই, এই যে সাবমিট করো, ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হয়ে গেছে। 2250 টাকায় তুমি সিভিক্স ফার্স্ট পেপার, সিভিক্স সেকেন্ড পেপার লাইভ এই যে কোর্সটা রয়েছে সেটা ভর্তি হয়ে যেতে পারবা। এবং ভর্তি হওয়ার পরে তুমি কি পাবা, ভর্তি হওয়ার পরে তুমি কিন্তু লাইভের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে এই কোর্সের ক্লাস তো শেষ করতে পারবাই, পরবর্তীতে রেকর্ড থেকে যাবে এবং তোমার সকল সমস্যার উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু রেগুলার কিউএনএ ক্লাসও করব। আশা করি বিজ্ঞাপন বিরতিটা তোমাদের ভালো লেগেছে। এইবার আর সময় নষ্ট করবো না, এবার আসলে পড়ায় যাবো, ঠিক আছে? পরে আরেকবার দেখাবো রে যে কিভাবে কোর্সে ভর্তি হতে হয়, যারা পরে জয়েন করবা তাদের জন্য। এইবার চলো দেখি আমাদের মূল আলাপ কি কি। আমি আগেই বলেছি আজকের একটা ক্লাসে আমি আসলে তোমাদেরকে পুরো ভারতবর্ষের ঘটনাটা বুঝাতে পারবো না। এটা আমাদের পেইড ব্যাচে 4টা বা 5টা ক্লাস আছে টোটাল, তার মানে পেইড ব্যাচে কিন্তু এটাতে অনেক সময় দেওয়া হবে। কিন্তু আজকে যেহেতু ফ্রি ক্লাস, প্রমোশনাল ক্লাস টু বি ভেরি এক্সাক্ট, সো আমরা একটু গ্লিমস তোমাদেরকে দেখাই। প্রথমত তোমাদেরকে একটু কনটেক্সটটা জানতে হবে, কনটেক্সট যে কিভাবে আসলে এই ভারতীয় উপমহাদেশটা ব্রিটিশদের অধীনে চলে গেল। কনটেক্সটটা জানতে হবে কিভাবে এই ভারতীয় উপমহাদেশটা ব্রিটিশদের অধীনে চলে গেল, এইখানে দেওয়া আছে। এবং ইন্টারেস্টিংলি তোমরা যখন তোমাদের সহপাঠে সিরাজউদ্দৌলা এই নাটকটা পড়বা, সিরাজউদ্দৌলার নাটকেও যে প্রথমে মানে নাটকের শুরুতে এই ঘটনাগুলোই লেখা আছে, সো তোমার খুব বেশি আলাদা না। এখানে যা লেখা আছে সিরাজউদ্দৌলার নাটকেও কিন্তু শুরুতে তাই লেখা আছে, ইতিহাস। তো এখান থেকে অত বেশি প্রশ্ন আসে না সাধারণত, বাট তুমি একটু পড়ে নিও, পড়ে নিলে তোমার যেটা হবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে যে আচ্ছা ঠিক আছে 1757 সালে আমরা পরাধীন হয়ে যাই, কিন্তু কিভাবে পরাধীন হলাম, কেন পরাধীন হলাম, এই ব্যাপারটা তোমার কাছে লাগবে। চলো এবার একটা এমসিকিউ, একটা পোল দিয়ে শুরু করতে চাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমার এইচএসসির জন্য। দেখি আমরা পোলে যাই, আজকে হয়তো বা অনেকেই ফ্রি ব্যাচের স্টুডেন্ট আছে যারা আগে কখনো আমাদের সাথে অ্যাপে ক্লাস করে নাই, তো তাদেরকে তো একটু অ্যাপটাও দেখাতে হবে, তাই না? সো একটা পোল দেই, দেখো তুমি ক্লিক করে এটার উত্তরটা বলতে পারবা। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলেন? স্যার সৈয়দ আহমদ, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির নাকি মৌলানা ভাসানী? কি হবে একের উত্তর, কি হবে? তো একের উত্তর যেটা হবে, তিনি একটা হিন্ট দেই, তিনি একটা বাঁশের কেল্লা গড়ে তুলেছিলেন। বাঁশের কেল্লা কার ছিল? বাঁশের কেল্লা, হায় হায় সর্বনাশ, 40% শিক্ষার্থী বলছে বি, হাজী শরীয়তুল্লাহ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিতুমির। অপশন সি, তিতুমির ইজ দা কারেক্ট অ্যান্সার। পেরেছি?
ওকে, দেখি তো ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হচ্ছে মিম আক্তার, সেকেন্ড হচ্ছে জান্নাতুল মাওয়া এবং থার্ড হচ্ছে সুরাইয়া। কংগ্রেচুলেশন তোমাদের সবাইকে। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বলো তো, একটা আরেকটা পোল করি, সেটা হচ্ছে যে তোমরা কারা কারা আমাদের অন্য কোনো না কোনো পেইড ব্যাচে আছো, তাহলে আমি বুঝবো যে আসলে অ্যাপের ফিচার গুলোর সাথে তোমরা পরিচিত কিনা। আরেকটা পোল দেই, ঠিক আছে? দেখো, একটা প্রশ্ন দেই, আর ইউ অলরেডি enrolled in any of our paid batches? ঠিক আছে, ইয়েস নোতে উত্তর দাও। উত্তরটা, প্রশ্নটা বুঝছো? তার মানে হচ্ছে তোমরা কি অলরেডি আমাদের কোনো পেইড ব্যাচে আছো কিনা? ইয়েস নোতে উত্তর দাও দেখি। 4 হইলাম, আহারে ফারিয়া আফরিন বলছে। সি হবে, ফাহমিদা জান্নাত বলছে। কমেন্টে উত্তর দেওয়ার দরকারই নেই, জাস্ট পোলে উত্তর দিলেই হবে। এখন তোমাদের জন্য আরেকটা পোল দিয়েছি, সেটা হচ্ছে আর ইউ অলরেডি এনরোলড ইন এনি অফ আওয়ার পেইড ব্যাচেস, তার মানে তোমরা কি আমাদের অন্য কোনো পেইড ব্যাচে আছো কি নাই সেইটা। সুরাইয়া বলছে থ্যাঙ্কস ভাই। তোমার নামের মানটা সোরাইয়া হলো কিভাবে? সুরাইয়া না হয় তোমার কি বার্থ সার্টিফিকেটে এইভাবে লিখেছো? এটা কি সিভিক্স ক্লাস? আল্লাহ, জি মালুম জানতে চেয়েছে এটা কি সিভিক্স ক্লাস কিনা। জি, এটা পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের ক্লাস, অর্থাৎ সিভিক্স এর ক্লাস, সিভিক্স সেকেন্ড পেপার। আচ্ছা, আমাদের তাহলে অনেকেই দেখতে পাচ্ছি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, মোটামুটি 50-50। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এইবার আমরা দেখি, এইখান থেকে আমরা একটু দেখি, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা, দৌহিত্র মানে কি? দৌহিত্র মানে হচ্ছে তার নাতি। নাতি সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল, এই ডেটটা মনে রাখা লাগবে, ইম্পর্টেন্ট। কবে? 1756 সালের 10 এপ্রিল, মানে বেশি দিন আসলে থাকতেও পারেনি। 1757 সালেই তো তাকে আসন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো এই তিনটা অনেক আসে, এই তিনটা জায়গার নাম বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব কে ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা নবাব আলীবর্দী খানের পরে তার নাতি বা দৌহিত্র সিরাজউদ্দৌলা ছিল, এবং তিনি এটা হয়েছিলেন কবে? 1756 সালের 10 এপ্রিল। 1756 সালের 10 এপ্রিল। ওকে, এখন এই যে প্রচলিত প্রথা অনুযায়ী, মানে তখনকার যে কাস্টম ছিল, মানে একদম নিয়মের মধ্যে পড়ে আর কি। ফর এক্সাম্পল, বাংলাদেশে যখন কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন দেখবা যে সকল পত্রিকায় তাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে বড় বড় কোম্পানিগুলো একটা নিউজ প্রিন্ট করে, তার যে বাসভবন বা তার যে অফিস, সেখানে ফুল পাঠানো হয়, গিফট পাঠানো হয়। তো এইটা একটা রেওয়াজ আর কি, মানে এটা এমন না যে এটা কেউ না মানলে তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা হবে, কিন্তু এটা একটা রেওয়াজ, মানে গুড টু হ্যাভ। এটা কি বলছে? এটা বলছে একটা রেওয়াজ। ওকে, এখন অন্যান্য ইউরোপীয় বণিকরা বা অন্যান্য ইউরোপীয় যারা ব্যবসায়ী ছিল, তারা কি করেছে? তার সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ উপলক্ষে উপহার উপঢৌকন, তার মানে হচ্ছে উপহারের ডালা পাঠিয়েছে, তাকে অভিনন্দন জ্ঞাপন করলেও ইংরেজরা তা করে নাই। তার মানে ইংরেজরা খুব ইগোইস্টিক, এবং ইংরেজরা এই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় নাই, যে একজন নতুন নবাব হয়েছে, তাকে খুব একটা তারা কেয়ার করে নাই। আচ্ছা, এই ব্যাপারটা তো ভালো হলো না ব্যাপারটা, তাই না? আচ্ছা, এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণ বল্লভ সহ নবাবের অবাধ্য কর্মচারীদের, তার মানে কয়েকজন অবাধ্য কর্মচারী ছিল যাদেরকে তারা আশ্রয় দিয়েছে, এবং আশ্রয় দেওয়ার সাথে সাথে তারা কি করেছে? এটার প্রত্যক্ষ বিরোধিতা করা শুরু করে। এবং এসব বন্ধ করার জন্য নবাব যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ড্রেককে নির্দেশ দেন, এই ড্রেকের আলাপ কিন্তু তোমরা সিরাজউদ্দৌলা নাটকে পাবা। এই ড্রেকের কথা তোমরা সিরাজউদ্দৌলা নাটকে পাবা। এবং তিনি যখন ড্রেককে নির্দেশ দেন, সে কি করে? সেটাকে উপেক্ষা করে বা পাত্তা দেয় না। সে বলে যে, সে ড্রেককে, সিরাজউদ্দৌলা বলে, যাই ড্রেক, বদমাইশি করবি না। তখন ড্রেক বলে, আরে ধুর, বুঝছো, বলে পাত্তাই দিল না। ওকে, তো এই সময় ইংরেজরা নবাবের আদেশ অমান্য করে কলকাতায় দুর্গ নির্মাণ করা শুরু করে, মানে সকল প্রকার ভাবে তারা ঝামেলা তৈরি করে। কলকাতায় কি তৈরি করে? তারা দুর্গ নির্মাণ করা শুরু করে দেয়।
অবাধ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাস্তি দানের উদ্দেশ্যে, অবাধ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাস্তি দানের উদ্দেশ্যে নবাব 1756 সালের 4 জুন, এই যে এবার কিন্তু নবাবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কাশিমবাজার যে কুঠি সেটা দখল করে নেয় এবং কলকাতার দিকে সে অগ্রসর হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ড্রেক তার পরিষদের সদস্য অন্যান্য ইংরেজদের নিয়ে জাহাজে আশ্রয় গ্রহণ করেন। এইটাও তোমরা সিরাজউদ্দৌলা নাটকে পাবা। নবাব সিরাজউদ্দৌলা বীর দর্পে কবে, ডেটটা লাগবে 1756 সালের 20 জুন কি দখল করে, কলকাতা দখল করে। তার মানে তিনি প্রথমে কাশিমবাজার কুঠি দখল করে এবং তারপর তিনি কলকাতার দিকে রওনা করে কলকাতাটাও দখল করেন। ঠিক আছে, আচ্ছা। একজন বলছে, ফাহমিদা নুসরাত বলছে, ভাইয়া আমি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আসছি, তাই আমি বুঝতে পারছি না কোন অধ্যায় পড়াচ্ছেন। ও, আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াচ্ছি, অর্থাৎ ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এত কঠিন একটা নাম, দেখি তোমরা কয়জন এটা মুখস্থ বলতে পারো, দেখি টেস্ট হয়ে যাবে আজকে একটা। তারপরে নবাব তার অন্যতম সেনাধ্যক্ষ মানিক চাঁদের উপর, কার উপরে, মানিক চাঁদের উপরে কলকাতা শাসনভার অর্পণ করে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন বা মুর্শিদাবাদে তিনি ফিরে যান। ঠিক আছে, কলকাতা কাকে দখল করার পর কাকে দিয়েছেন, কলকাতা দিয়েছেন মানিক চাঁদকে এবং তিনি নিজে ফিরে গেছেন হচ্ছে মুর্শিদাবাদে, নিজে তার যে রাজত্ব সেইখানে ফিরে গেছেন মুর্শিদাবাদে। এরপর শুরু হয় নবাবের বিরুদ্ধে তার অমাত্য বর্গের বা তার মন্ত্রীদের ঘৃণ্য ষড়যন্ত্র। আচ্ছা, এইবার দেখি কারা কারা খারাপ, তাদেরকে রেড মার্ক করি। এই ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্যে উমিচাঁদের উদ্যোগে মীর জাফর আলী খান, মীর জাফর, রাজা রায় দুর্লভ, রাজা রাজবল্লভ, মহারাজা কৃষ্ণচন্দ্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট ওয়াটসন প্রমুখ জগৎ শেঠের বাসভবন, জগৎ শেঠের বাসভবন এক গোপন বৈঠকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতায় নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার এবং মীর জাফরকে নবাবী মসনদে, মসনদ মানে কি ভাইয়া, মসনদ মানে হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, ওকে, সিংহাসনে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তো আমি একটু সরে দাঁড়াই, তোমরা একটু রেড মার্ক করা গুলা দেখো তো, যে কারা কারা ভিলেন বা কারা কারা খারাপ ক্যারেক্টার। দেখো, উমিচাঁদ, মীর জাফর, রায় দুর্লভ, রাজবল্লভ, কৃষ্ণচন্দ্র, ওয়াটসন, জগৎ শেঠ। কমেন্ট একটু লিখে ফেলো দেখি। উমিচাঁদ, মীর জাফর, রায় দুর্লভ, রাজবল্লভ, কৃষ্ণচন্দ্র, ওয়াটসন, জগৎ শেঠ। কমেন্টে খারাপ ক্যারেক্টার গুলো লিখে ফেলো। মানে এই চ্যাপ্টার যখন তুমি পড়বা, সেটা সিরাজউদ্দৌলা নাটকের জন্যই হোক কিংবা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের জন্যই হোক, তোমাকে ভালো ক্যারেক্টার গুলো আলাদা করতে পারতে হবে, খারাপ ক্যারেক্টার গুলো আলাদা করতে পারতে হবে। ওকে, ঠিক আছে। নবাব সিরাজউদ্দৌলা এই গোপন ষড়যন্ত্র চুক্তির কথা জানতে পেরে মীর জাফর আলী খানকে প্রধান সেনাপতি ও বশির পদ্ম থেকে অপসারিত মানে সরাই দেয় এবং আব্দুল হাদী খানকে সে পদে নিয়োগ করেন। বিচক্ষণ নবাব ভক্ত ও দেশপ্রেমিক সেনানায়কদের নিষেধ সত্ত্বেও, ঠিক আছে, নিষেধ সত্ত্বেও জগৎ শেঠ প্রমুখের পরামর্শে এবং মীর জাফর আলী খান কর্তৃক পবিত্র কুরআন শরীফ স্পর্শ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে নবাব পুনরায় মীর জাফর আলী খানকে কি করেন, তার সেনাধ্যক্ষ, প্রধান সেনাধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন। তার মানে যখন নবাব সিরাজউদ্দৌলা এই ব্যাপারটা জেনে ফেলেন যে এখানে একটা গোপন ষড়যন্ত্র হয়েছে, তখন মীর জাফর তো এই ষড়যন্ত্রে আছে এক নম্বরে, কিন্তু মীর জাফরকে তিনি প্রথমত সরিয়ে দেন তার পদ থেকে। পরবর্তীতে মীর জাফর করে কি, পবিত্র কুরআন শরীফ ছুঁয়ে সে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয় যে সে কখনো নবাবের বিরুদ্ধে যাবে না, সে সবসময় নবাবের পক্ষেই থাকবে। এবং নবাবের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটাই যে নবাবের ব্যাপারটাকে মেনে নিয়েছে। নবাব সিরাজউদ্দৌলা যদি মীর জাফরের এই ভণ্ডামিতে পা না হরকাতেন, ভুল যদি না করতেন, আমরা 190 বছর ব্রিটিশদের শাসনে হয়তো আমাদের থাকতে হতো না। এই একটা ভুলের কারণে কিন্তু আমাদেরকে প্রায় 200 বছর পরাধীন থাকতে হয়েছে। মানে 200 বছর কিন্তু অনেক লম্বা সময়। মানে অনেকে 17 বছরেই যতটুকু অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশে, তাহলে চিন্তা করো যে 200 বছর মানে কত লম্বা সময়, কত লম্বা অত্যাচার। বা যদি আমি এটার কথা বলি যে পাকিস্তান তো স্বাধীন হয়েছে 1947 সালের 14 আগস্ট, তারপর পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি কত, 1947 থেকে 1957, 1967,
মোটামুটি 23 বছর। 23 বছর আমরা জাস্ট পাকিস্তানের অধীনে ছিলাম। এই 23 বছরে আমাদের এমন কোনো অন্যায় অবিচার অত্যাচার করে নাই, মানে বাকি নাই যেটা পাকিস্তান বাংলাদেশিদের উপর করে নাই। তাহলে বুঝো 190 বছর আমরা পরাধীন ছিলাম এই একটা ভুলের কারণে, যে মীর জাফরকে কি করে নাই, তিনি তার অপকর্মের শাস্তিটা হাতে নাতে বুঝিয়ে দেন নাই। ওকে, তারপর দেখি এরপর রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী সহ মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হলে বিশ্বাসঘাতক সেনাধ্যক্ষ মীর জাফরের গোপন আদেশের ফলে হুগলি ও কাটোয়ার ফৌজদাররা বাধা প্রদান করে নাই। তারা কি করে নাই, তারা আটকাই নেই, তার মানে তারা রীতিমতো দাঁড়াই ছিল ওখানে। যারা যারা মীর জাফরের আন্ডারে ছিল, মীর জাফরের আন্ডারে থাকা সৈন্যরা তারা মুভি করে নাই, তারা কিছুই করে নাই, যারা জাস্ট দাঁড়িয়েছিল এবং সেখান দিয়ে ইংরেজরা আক্রমণ করে। নবাব সিরাজউদ্দৌলা ক্লাইভকে বাধা দানের উদ্দেশ্যে পলাশীর প্রান্তরে উপস্থিত হন 1757 সালে 23 জুন। 1757 সালে 23 জুন, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে অসংখ্য বার বোর্ড এমসিকিউ এসেছে এবং তোমাদেরও আসবে এই ডেটটা। 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধ শুরু হলে মোহনলাল, মীর মদন ও সিনফ্রেড আক্রমণে ক্লাইভের সৈন্যরাকে পিছু হটতে বাধ্য হয়। তার মানে এরা হচ্ছে আমাদের গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার কে কে? মোহনলাল, মীর মদন, বেচারা নামেই মদন আছে এই জন্য সে পরাজিত পক্ষে চলে এসেছে, সিনফ্রে। আচ্ছা, এইটাকে গ্রিন না রাখি তাহলে তোমাদের হয়তো একটু কনফিউশন হতে পারে। ওকে, এইটাকে আমরা ইয়েলো করে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ। 1757 সালে 23 জুন, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখাতে চাই, হ্যাঁ 190 বছর, রাইট, এই জন্যই তো বলছে প্রায় 200 বছর, ওই যে 1757 থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর বা প্রায় 200 বছর। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা হবা বা যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তারা তো বেস্ট এক্সপিরিয়েন্স আমাদের কাছ থেকে পাবে ইনশাল্লাহ, বাট তার পাশাপাশি যারা আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্ট হিসেবে থাকবা তাদের জন্য কিন্তু এবার আমরা কিছু কাজ করেছি, সেটা যদি একটু দেখাই। এর জন্য কি করবা, ইউটিউবে যাবা। কই যাবা? ইউটিউবে যাবা, ঠিক আছে। ইউটিউবে গিয়ে তুমি 10 মিনিট স্কুল এইচএসসি তে যাবা। দাঁড়াও আমি লিখে রাখি তোমাদের। তুমি ইউটিউবে যাওয়ার পরে কি করবা, ইউটিউবে যাওয়ার পরে 10 ms এইচএসসি লিখি, 10 ms এইচএসসি এন্ড অ্যাডমিশন। ওকে, ঢুকলাম, চ্যানেলের নাম হচ্ছে 10 ms এইচএসসি এন্ড অ্যাডমিশন, ঠিক আছে। একটু স্ক্রল করো, 1.54 মিলিয়ন সাবস্ক্রাইবার যে চ্যানেলটা সেটাতে আসবা, তো এটাতে ক্লিক করে ঢুকে যাও। সাবস্ক্রাইব করবো অবশ্যই, অনেকেই সাবস্ক্রাইব করো না দেখে একটা একটা করে ভিডিও তোমাদের লিংক খুঁজে খুঁজে বের করতে হয়। সো যাবা হচ্ছে এরপর প্লে লিস্টে, ঠিক আছে, প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাওয়ার পরে দেখো তোমাদের জন্য অলরেডি কি আছে, সিভিক্স সেকেন্ড পেপার অল চ্যাপ্টার্স। ওকে, তৈরি করেছিলেন। 3 নম্বর প্রশ্ন একটু দেখে ফেলি। এই যে আজকে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, মূলত সিভিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, বাট এছাড়াও অন্য চ্যাপ্টার গুলো কিন্তু এখানে সব আছে, দেখেছো, অন্যান্য চ্যাপ্টার গুলো আছে। এই প্লেলিস্টটা আমি বানিয়েছি পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের উপর, আর তোমাদের ফার্সিম ভাইয়া বানিয়েছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের উপর, সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ সলভিং ক্লাস। এবং এই এমসিকিউ সলভিং এ আমরা বিগত 10 বছরের সকল বোর্ডের সকল এমসিকিউ সলভ করে দিয়েছি, মানে ওই চ্যাপ্টার থেকে যা যা এসেছে আর কি। তো দেখো, যেটা তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছিলাম, দেখা যায় কিনা বুঝতে পারছি না, দেখো তো দেখা যায় কিনা। এই যে দেখেছো, আরে ফ্রেমের মধ্যে দুইটা ফারহান ভাইয়া। কত সালে পলাশীর যুদ্ধ শুরু হয় দেখেছো, কত সালে পলাশীর যুদ্ধ শুরু হয়? এটা ঢাকা বোর্ডে 22 সালে আসছে, রাজশাহী বোর্ডে 15 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 16 সালে এসেছে, সিলেট বোর্ডে 15, দিনাজপুর বোর্ডে সবচেয়ে বেশি বার এসেছে 23 সালে, 19 সালে, 16 সালে আর 15 সালে। কত সালে পলাশীর যুদ্ধ শুরু হয়? সো এইরকম যত এমসিকিউ আছে এই একটা চ্যাপ্টার থেকে সবগুলো কিন্তু আমরা সলভ করেছি। দেখো এইখানে প্রায় 65টার মতো যতদূর আমার মনে পড়ে। আচ্ছা, আমরা পরের ক্লাস। সো
কয় নাম্বার এমসিকিউ? এইটা 64 নাম্বার, হ্যাঁ প্রায় 65টা এমসিকিউ যা বলছিলাম। অর্থাৎ বিগত 10 বছরে এই একটা চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আছে সবগুলো সলভ তোমরা পেয়ে যাবা, এবং এগুলো ইউটিউবে অলরেডি লিস্টেড আছে। এটা দেখে ফেলবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু কমেন্টে বলো ভাইয়া ক্লিয়ার। আমি যদি ক্লিয়ার হয় কমেন্টে ক্লিয়ার বলে ফেলো, ঠিক আছে? সবগুলোই পাবা এখানে। কমেন্ট আছে দেখো, ফারহান ভাইয়া মানে বেস্ট ক্লাস, ক্লাসটা সবার করা উচিত ভাইয়া, আরো বেশি বেশি ক্লাস চাই প্রতিটা অধ্যায়ের উপর। ওকে ভাইয়া সিকিউ সাজেশন একটা ভিডিওতে অ্যাড করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখলাম। ক্লাসটা অনেক ভালো লেগেছে। ওকে ভাইয়ার হাসিটা অনেক কিউট। ওকে তারপরে বেস্ট টিচার, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ক্লাস শেয়ার করে দিয়েছি, ভেরি গুড, নাইস ক্লাস, এক্সাইটেড ফর আপকামিং ক্লাস। তো ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পারছো ক্লাসটা ভালো হয়েছে, সব তো ভালো ভালো কমেন্টই দেখতে পাচ্ছি। এই যে দেখো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হিউম্যানিটিজ এর পেইড ব্যাচের স্টুডেন্ট। সিভিক্স এর কোর্স দিলে আমাদের সিভিক্স এর স্টুডেন্টদের জন্য খুবই ভালো হয়। আব্দুল্লাহ মামুন, তুমি আজকে ক্লাসে থেকে থাকলে তুমি হাত তোলো। তোমার কথা শুনেই কিন্তু আজকে আমরা এই ক্লাসটা নিতে এসেছি। এই যে এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে আমাদেরকে বইয়ের কোন কোন টপিক বেশি পড়তে হবে সেটা একটু বলে দিলে ভালো হবে। এটা আমরা পেইড বেসে বলে দেবো, কারণ আসলে ফ্রি ডেমো ক্লাসে তো আসলে সবগুলো চ্যাপ্টার ক্লাস আমরা নিতে পারবো না, এটা তো আলটিমেটলি প্রমোশনাল ক্লাস। সো আমাদের সিভিক্স ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে, সিভিক্স সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার আছে। এই 10টা করে চ্যাপ্টারের মানে টোটাল 20টা চ্যাপ্টারের কোন কোন সাব টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পেইড ব্যাচে রেগুলার বেসিসে তোমাদেরকে বলে দিব। ওকে ঠিক আছে, এভাবে ভাইয়া সব ক্লাস চাই, আপনার ক্লাসটা সেরা ছিল। একজন বলছে সাধু সাধু, ভালো লেগেছে। সাগনিকা আমাদের একজন রেগুলার স্টুডেন্ট বলছে ভাইয়া আপনার ক্লাসগুলো আমার খুব পছন্দের, আর আপনার মতো এত ডিটেইলসে কেউ বুঝাতে পারে না। থ্যাংক ইউ সো মাচ সাগনিকা, তুমিও ক্লাসে থাকলে হাত তুলে ফেলো। 10 ক্লাসে 10টা ভিডিও ফর এমসিকিউ, হ্যাঁ এটাই প্ল্যান, এটাই করেছি আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই প্রথমবার ইউটিউবে লাইভ ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, তার মানে একজনকে আমি ইউটিউবে আনতে পেরেছি একদম পুরোপুরি নতুন করে। একজন বলছে এফবি তে ক্লাসটা নিলে ভালো হতো। আইডিয়াটা খারাপ না, কিন্তু ফেসবুকে ক্লাস নেওয়ার একটা সমস্যা কি, ফেসবুক কিন্তু এখন ক্লাস ডিলিট করে দেয়। সো ফেসবুকে নিলে এটা থাকবে না, এই জন্য। ঠিক আছে ফারহান ভাইয়া, থ্যাঙ্কস, ওয়েলকাম। এই তো ঠিক আছে, তার মানে আমরা কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে আসলে কোথায় কি পাওয়া যাচ্ছে। রাইট, ক্লিয়ার তাহলে আমাদের কাছে ব্যাপারগুলো। হ্যাঁ, তার মানে আমরা এই কোর্সটা পেইড ব্যাচটা এইবারই প্রথমবারের মতো এনেছি, এবং আমরা কোর্সটা আনার আগে নিজেরা পড়ালেখা করেছি, স্টাডি করেছি, এবং প্লেলিস্ট তৈরি করেছি যাতে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, যাতে তোমাদের কাছে কখনো মনে না হয় যে ভাইয়ারা তো আগে কখনো পড়ায়নি হয়তো বা, হুইচ ইজ নট ট্রু বাই দ্য ওয়ে। আমি কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে মানবিক বিভাগ ক্লাস নেই 2021 সাল থেকে, অর্থাৎ 2021 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, অলরেডি 6টা ব্যাচকে আমি সিভিক্স পড়িয়েছি। ওকে ভাইয়া, পেজের নামটা কি আছে? ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে 10ms, মানে 10 এম এ হয় হচ্ছে মিনিট আর এস হচ্ছে স্কুল, লিখবো হচ্ছে 10ms এইচএসসি এন্ড অ্যাডমিশন। আচ্ছা আমি এখানে লিখে দেই দাঁড়াও। সো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে 10ms এইচএসসি এন্ড অ্যাডমিশন। ওকে, 10ms এইচএসসি এন্ড অ্যাডমিশন। ঠিক আছে, এরপরে আমরা একটু সামনে যাই, যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা একটু দেখাই। ঠিক আছে, যে জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা একটু দেখাই। এরপর আমাদের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, আচ্ছা যাচ্ছি, কত সময় পড়াশোনার যুদ্ধ শুরু হয়, যে এটা দেখেছো, এটা কিন্তু আমাদের ওই ইউটিউব ফ্রি ক্লাসে একদম ফুল রেফারেন্সও দেওয়া আছে, কতবার বোর্ডে এসেছে। এটা হচ্ছে 1700 কত সাল, 57 সাল। 1757 সালে কত তারিখ সেটা তোমরা কমেন্টে লিখে ফেলো। এইবার আসো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অভূতপূর্ব স্ট্র্যাটেজি, সেটা আমরা একটু দেখি। এটার নাম হচ্ছে ডিভাইড এন্ড রুল। আহসান হাবিব বলছে আজকে কি ইউটিউব, এই প্রশ্নের মানে কি আমি জানি না, আজকে কি ইউটিউব মানে কি? সিভিক্স কোর্স কত ভাইয়া? আমার ডিসকাউন্ট কোড আছে ফারহান 27, এই ডিসকাউন্ট কোডটা যদি ব্যবহার করো ফারহান 27, তাহলে সিভিক্স কোর্সে ভর্তি হতে পারবা সর্বনিম্ন 2250 টাকায়। এই এখন আসলে ডিভাইড এন্ড রুল পড়ি। তো ডিভাইড এন্ড রুলের বাংলা হচ্ছে
ভাগ করো, শাসন করো। এটার ইংরেজি কি? ডিভাইড অ্যান্ড রুল। ঘটনাটা বুঝায়, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা নানান রকম ভাবে করার চেষ্টা করেছে। মানে কি, এই ব্রিটিশরা করতো কি, এরা দেখলো যে আচ্ছা এইখানকার মানুষের মধ্যে যদি ধর্মের ভিত্তিতে আমরা দেখি দুইটা ভাগে ভাগ করা যায় মোটা দাগে, সংখ্যাগরিষ্ঠের মধ্যে কি কি আছে, মুসলিম আর হিন্দু। এরা করতো কি, সবসময় মুসলিম আর হিন্দুদের মধ্যে এক ধরনের ঝামেলা লাগিয়ে দিত, নানান রকম ঝামেলা লাগিয়ে দিত। এই ঝামেলাগুলা লাগানোর কারণে কি হতো, মুসলিমরা ভাবতো হিন্দুরা তাদের শত্রু, হিন্দুরা ভাবতো মুসলিমরা তাদের শত্রু, কিন্তু তাদের দুইজনেরই যে কমন শত্রু আসলে ব্রিটিশরা, এটা তারা অনেক পরে ফিগার আউট করেছে। ফিগার আউট করতে করতে 190 বছর চলে গেছে। এই যে সব সময় একটা গুটিবাজি, ব্রিটিশদের কিন্তু চিকনা বুদ্ধি, জানো এটা? একটা ছড়া বলবো, সারেগামা পা, এটা আমি আমার খালার কাছ থেকে শিখেছি। সারেগামা পাধানি, বোম ফেলেছে জাপানি, বোমের মধ্যে কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। তো ব্রিটিশদের কিন্তু অনেক বুদ্ধি, কিন্তু ব্রিটিশরা তাদের এই যে অপবুদ্ধিগুলা পুরোটাই খাটিয়েছে আমাদের উপর। তো তাদের এই যে ডিভাইড এন্ড রুল, এটা যদি একটু এক্সপ্লেন করি, দেখো 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রথম থেকেই এই ভাগ করো শাসন করো অর্থাৎ ডিভাইড এন্ড রুল এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা চালায়। মুসলমান জনগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে তাদের নবাবীয় শাসন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন প্রচেষ্টা চালাতে থাকে। সুচতুর ইংরেজ শাসন এই সময় হিন্দু জনগণকে শিক্ষা দিকে উন্নত করে তুলতে থাকে। তার মানে কি, যেটা হয়েছে, নবাব সিরাজউদ্দৌলা এবং এর পূর্ববর্তী যারা ছিল তাদের মুসলিম শাসক ছিল, তাদের কাছ থেকে যেহেতু লাস্ট ক্ষমতাটা কেড়ে নিয়েছে ইংরেজরা, এই যে মুসলিমরা খুবই ক্ষুব্ধ ছিল। মানে পুরো ভারতবর্ষ তো আসলে পরাধীন হয়েছেই, কিন্তু মুসলিমরা একটু নিজেদেরকে বেশি পরাধীন মনে করেছে, কারণ মুসলিমরা ভেবেছে আমরা সরাসরি ক্ষমতায় ছিলাম, আমাদের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছে। হিন্দুর জনগণের মধ্যে অনেকে ছিল যে তারা ভাবছে যে হিন্দু জনগণ, মনে করো একজন হিন্দু প্রজা, মানে জমিদারি ছিল তো তখন হিন্দু প্রজা, সে ভাবছে যে আরে আমার কি আসে যায়, আগে আমাকে মুসলিমরা শাসন করতো, এখন আমাকে ব্রিটিশরা শাসন করে, সে ভাবছে এভাবে। কিন্তু যারা মুসলিম তারা ভাবছে আগে আমরা ক্ষমতায় ছিলাম, আগে আমরা ছিলাম রাজা, এখন আমরা হয়ে গেছি প্রজা, আগে আমরা ছিলাম শাসক, এখন আমরা হয়ে গেছি শোষিত। এই কারণে তারা ব্রিটিশদেরকে ইনিশিয়ালি শত্রু মনে করত। তারা ব্রিটিশদের সাথে একদমই তাদের বনিবত না হতো না, এবং তারা নানান জায়গায় গেরিলা হামলা, ঠিক আছে, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন রকম ভাবে তারা হামলা করতে থাকে। এটার কারণে যেটা হয় যে ব্রিটিশদের সাথে মুসলমানদের একটা দূরত্ব তৈরি হয়, ব্রিটিশদের সাথে মুসলমানদের কি হয়, একটা দূরত্ব তৈরি হয়। এই সুযোগটা দ্বিপাক্ষিক ভাবে কাজে লাগায় হচ্ছে হিন্দুরা। কিভাবে? মুসলিমরা বলে কি, এই ব্রিটিশরা হচ্ছে ভিনদেশী, এই ব্রিটিশরা হচ্ছে শাসক, এই ব্রিটিশরা হচ্ছে অত্যাচারী, এদের সাথে আমরা নাই, এদের সাথে আমাদের কোনো বনিবনা হবে না। এই জন্য ইংরেজ শিক্ষায় মুসলমানরা তাদের বাচ্চাদেরকে শিক্ষিত করে না। এখন ইংরেজ শিক্ষায় শিক্ষিত না করলে কিছু ঝামেলা আছে, কিছু রিপারকাশনস আছে, সেটা একটু বলি। মানে মাঝে মাঝে একটু মানে যুদ্ধে জিততে হলে, হুমায়ুনের মধ্যে একটা সুন্দর কোটেশন আছে, মাঝে মাঝে গর্বিত মাথাটা নিচু করে স্বীকার করে নিতে হয় তুমি ভুল। এটার মানে এই না যে তুমি হেরে গেছো, এর মানে হচ্ছে তুমি পরিণত শেষ হাসিটা হাসার জন্য। বুঝতে পেরেছো? আবার বলবো, হুমায়ুন আহমেদের একটা কোট আছে, মাঝে মাঝে গর্বিত মাথাটা নিচু করে স্বীকার করে নিতে হয় তুমি ভুল, এর মানে এই না যে তুমি হেরে গেছো, বরং তুমি পরিণত শেষ হাসি হাসার জন্য। তার মানে এই যে ব্রিটিশদের সাথে যখন মুসলিমরা সরাসরি একটা সংঘর্ষে চলে গেল, যে ব্রিটিশদেরকে তারা ডিসকার্ড করে দিতে চাইলে, যে ব্রিটিশদের কোনো কিছু তারা গ্রহণ করবে না, তখন প্রথম যে জিনিসটা তারা শিখে না সেটা হচ্ছে ভাষা। ব্রিটিশদের ভাষা ইংলিশ তারা একেবারেই একসেপ্ট করে না। কাদের কথা বলছি? মুসলিমদের কথা বলছি, মুসলিমদের কথা বলছি। ভাষাটা তারা একসেপ্ট করে না। তারপরে কি একসেপ্ট করে না? তারপর হচ্ছে ভাষার সাথে সাথে আরেকটা জিনিস খুবই রিলেটেড, সেটা হচ্ছে শিক্ষা।
তার মানে মুসলিমরা অনেকেই তখন উচ্চশিক্ষিত হয় না, এটা একটা ব্যাপার। কারণ উচ্চশিক্ষা তখন একমাত্র মাধ্যম, মানে ভালো মাধ্যমটা হয়ে দাঁড়িয়েছে তখন অলরেডি ইংরেজি শিক্ষা। তো তারা উচ্চশিক্ষাও বর্জন করে, আবার তারা ভাষাও শিখে না। এখন যখন তারা এই যে মুসলমান জনগোষ্ঠী যখন উচ্চশিক্ষিত হয় না, ভাই আমাদের যদি সিভিক্স একটা গ্রুপ হতো তাহলে ভালো হতো। আমাদের পেইড ব্যাচের প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে? আসান হাবিব আচ্ছা আচ্ছা পাবা, মানে তুমি পেইড ব্যাচে ভর্তি হলেই কোর্সের ভিতরেই লিংক পাবা ফেসবুক গ্রুপের, ওখানে জয়েন করতে পারবা। মানে অলরেডি গ্রুপ খোলা আছে, আমি পোস্ট করেছি। তো এই যে যেহেতু তারা উচ্চশিক্ষিত হলো না, পরবর্তীতে সরকারি চাকরিগুলোও কিন্তু তারা আর পাচ্ছিল না মুসলিমরা। সরকারি চাকরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? জীবন জীবিকা নির্বাহের জন্য না। সরকার যখন একটা পলিসি বানায়, ঠিক আছে, সরকার মনে করে একটা পলিসি বানাচ্ছে, এখন ওই পলিসি বানানোর টেবিলে যেহেতু মুসলিমদের সাথে ব্রিটিশদের একটা দূরত্ব আছে, এবং হিন্দু জনগোষ্ঠী তখন কি করছে, হিন্দু জনগোষ্ঠী আসলে এত শত্রুতা করেনি আর কি মুসলমানদের মতো ব্রিটিশদের সাথে। তারা ভাষাটা গ্রহণ করেছে, তারা ইংরেজি শিখেছে, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছে, তারা উচ্চশিক্ষিত হয়েছে, তারা সরকারি চাকরিও পেয়েছে। যেমন বঙ্কিমচন্দ্র ডেপুটি কালেক্টর ছিল, বুঝতে পেরেছো? তার মানে কি? তার মানে হচ্ছে হিন্দু জনগোষ্ঠী তখন শিক্ষার সুযোগটা ভালো মতো গ্রহণ করেছে, যারা শিক্ষিত হয়েছে তারাই চাকরি পেয়েছে, সরকারি চাকরি তারা পেয়েছে। সরকারি চাকরি পাওয়ার ফলে তারা কি করেছে, তারা কিন্তু পলিসি মেকিং এ চলে যেতে পেরেছে। এই জায়গা থেকেই মুসলমানরা আরো বেশি পিছিয়ে পড়তে থাকে। অর্থাৎ এই যে প্রথমত ইংরেজদের ভাষাটা গ্রহণ করবো না, ইংরেজদের শিক্ষাটা গ্রহণ করবো না, এটার কারণে তারা পরবর্তীতে চাকরিও পায় না, এবং তার কারণে ক্রমশ ইংরেজদের সাথে মুসলিমদের দূরত্বটা আরো বাড়তে থাকে। এই সুযোগটা দ্বিপাক্ষিক ভাবে হিন্দু জনগোষ্ঠী এবং ব্রিটিশরা কাজে লাগায়, তার মানে তারা আরো বেশি ঘনিষ্ঠ হয়ে উঠতে থাকে। কিন্তু ব্রিটিশ যে চিকনা বুদ্ধি, তারা হিন্দুদেরকেও কিন্তু বন্ধু ভাবে নাই, হিন্দুদেরকেও তারা ভিন্নভাবে ইউজ করতে চেয়েছে। এরপরে তারা করলো কি, তারা নানান রকম ইস্যুতে হিন্দু আর মুসলিমদের মধ্যে খালি ঝামেলা লাগাই দেয়। হিন্দু ভার্সেস মুসলিম, তখন তো ইভেন্ট আবিষ্কার হয় নাই, না হলে তারা ইভেন্টও খুলতো ব্রিটিশরা। সেটা হচ্ছে হিন্দু ভার্সেস মুসলিম মারামারির ইভেন্ট চাই, এরকম ইভেন্টও খুলে ফেলতো ব্রিটিশরা। তো হিন্দু মুসলিমদের মধ্যে তারা একটা ঝামেলা লাগাই দিত, ঝামেলা, ঠিক আছে, কি করতো, একটা ঝামেলা লাগাই দিত। এই সকল ঝামেলার কারণে হিন্দুরা ভাবতো মুসলিমরা ওদের শত্রু, মুসলিমরা ভাবতো হিন্দুরা ওদের শত্রু, কিন্তু দুই পক্ষ মিলে একসাথ হইতে পারলে ব্রিটিশরা, মানে বুঝো ব্যাপারটা, সামান্য একটা কোম্পানি, এখন পৃথিবীর কোন দেশে একটা কোম্পানি পুরো দেশটাকে দখল করতে পারে বলতো? বাংলাদেশে যে সকল বড় বড় কোম্পানি আছে, ফর এক্সাম্পল বসুন্ধরা গ্রুপ বা যমুনা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, বাংলাদেশে বড় বড় কোম্পানি যারা আছে, এরা কি আসলে পুরো বাংলাদেশ কখনো দখল করে চালাতে পারবে? তাহলে চিন্তা করো, বাংলাদেশি কোম্পানিও না, ব্রিটেন থেকে আসা একটা কোম্পানি, ব্যবসায়ী সংগঠন ভারতীয় উপমহাদেশের মতো এত বড় একটা জায়গা তারা দখল করে শাসন করা শুরু করেছে, জাস্ট চিকনা বুদ্ধির জোরে। মুসলিমদের বলে হিন্দুরা খারাপ, হিন্দুদের বলে মুসলিমরা খারাপ, হিন্দুরা মুসলিমদের মানে, মুসলিমরা হিন্দুদের মানে, তাদের মধ্যে একটা বিশ্বাসের ফারাক, তাদের মধ্যে একটা বিশ্বাস হানি, এবং এই সুযোগটা কাজে লাগিয়েছে, সম্পূর্ণ কাজে লাগিয়েছে ব্রিটিশরা। ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। ফাহমিদা জানা বলছে ভাইয়া গ্রুপটা কি হোয়াটসঅ্যাপে খোলা যায় না? জি না, হোয়াটসঅ্যাপে তুমি তোমার বন্ধু বান্ধবীদের নাম্বার দেখে ফেলবা, তাদেরকে মিসড কল দিবা, পরে আমাদের কাছে কমপ্লেইন আসবে। এই এই সুযোগ তোমাদের আমরা কেন দিব পণ্ডিতের দল? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো। বুঝতে পেরেছো? এটাই ডিভাইড এন্ড রুল। এই যে এতক্ষণ যা বলছি না, এটাই ডিভাইড এন্ড রুল, যে তাদের এই যে ভাগ করো শাসন করো, এই নীতিটাই হচ্ছে ডিভাইড এন্ড রুল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তারপরে যদি একটু সামনে আগাই, এই কথাগুলোই বলা আছে, যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নতুন নতুন জমিদারি হিন্দুদের করায়ত্ত হতে থাকে, হিন্দু জনগণ ব্রিটিশদের অনুগত থেকে নিজেদের সামাজিক ও পলিটিক্স, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি বাড়াতে সক্ষম হন। এই রকম ব্যাপার স্যাপারগুলো তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা,
এরপর 1861 সালে ভারতীয় পরিষদ আইন, এটা এমনিতেই ইম্পর্টেন্ট, বাট এটা ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা এরপরে আগে যাব হচ্ছে কোথায়, একটা এমসিকিউ আছে সেটা সলভ করব, কিন্তু তারপর আমরা যাব হচ্ছে মূলত বঙ্গভঙ্গে। বঙ্গভঙ্গ বেশি বেশি গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ কত সালে হয়েছে জানো? আচ্ছা তোমরা কি বাই দ্য ওয়ে তোমরা কি পরিণীত শোষণ দ্বিতীয় পত্র পড়া শুরু করছো? এই যে বঙ্গভঙ্গ চলে আসছে। ওকে, বঙ্গভঙ্গে যাব। তার আগে তোমরা বলো যে তোমরা কি হ্যাঁ পিডিএফ পেয়ে যাবা। ইয়াস, রিয়াদ খান বলছে ভাইয়া আপনি ঠিকই বলছেন, পোলাপাইন খুবই দুষ্টু। সেটাই তো বাবা, তোমরা এই বছর প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষা দিবা, মানে তোমরা জীবনের প্রথম কলেজে উঠছো। আমি কি আমার জীবনের প্রথম কলেজের স্টুডেন্ট পড়াচ্ছি? ইট হ্যাজ বিন 10 ইয়ার্স, মানে 10টা ব্যাচ দেখেছি এরকম তোমাদের মতো। তাহলে ওকে, হ্যাঁ দিব দিব, পিডিএফ দিব বাবা, এত উতলা হয়েছে কেন? আর এই পিডিএফ না দিলে বাকি, এগুলো কি আমি বানাই লিখছি নাকি? এগুলো বইয়ের কথা, বইটা খোলা নাই, সেটাই হলো তার প্রমাণ যারা পিডিএফ এর জন্য উতলা হয়ে গেছে। এই পিডিএফ পাওয়া হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ইউটিউবে যেই ভিডিওগুলো দেখেছি ওইগুলোর পিডিএফ পাওয়া। ঠিক আছে, ওকে। এইবার যদি একটু দেখি বঙ্গভঙ্গ ঘটনাটা কি। এখন হিন্দু মুসলিমদের মধ্যে অবিশ্বাসটা হয়ে গেল চরম। হিন্দুরা ভাবছে মুসলিমরা খারাপ, মুসলিমরা ভাবছে হিন্দুরা খারাপ। তো ব্রিটিশরা ভাবলো যে আচ্ছা এইটাই সুযোগ, এদেরকে এবার একদম প্রশাসনিকভাবে আলাদা করে দিই। তো প্রশাসনিকভাবে আলাদা করার কিছু কারণও ছিল, সেটা হচ্ছে কি, হ্যাঁ শুরু থেকে হিন্দুদের সাথে ব্রিটিশদের একটা সখ্যতা ছিল, মানে একটা ভালো সম্পর্ক ছিল। হিন্দুদের সাথে কি ছিল, তাতে একটা সখ্যতা বা ভালো সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন যাওয়ার পরে ঘটনা ঘটলো কি, হিন্দুরা তো আস্তে আস্তে সামাজিক প্রতিপত্তি তাদের হলো, তাদের সোশ্যাল ক্যাপিটাল বাড়লো, তারা শিক্ষিত হলো, তাদের মধ্যে একটা মধ্যবিত্ত সচেতন সমাজ গড়ে উঠলো। মধ্যবিত্ত সচেতন সমাজ, মধ্যবিত্ত সচেতন সমাজ গড়ে ওঠার কিন্তু ঝামেলা আছে, বিশেষত স্বৈর শাসকদের জন্য মধ্যবিত্ত সচেতন সমাজ খুবই খারাপ। কারণ এরা কি করে, এরা আন্দোলন করে। কি বিপদ, এরা কি করে, এরা আন্দোলন করে এবং এরা দাবি দাওয়া উত্থাপন করে, মানে এ বুঝে বেশি। এই ক্যাটাগরি যে মধ্যবিত্ত সচেতন সমাজ কিংবা সুশীল সমাজ, আমরা যদিও সুশীল কথাটাকে অনেক হেলাফেলা করি, কিন্তু সুশীল সমাজ কিন্তু সিভিল সোসাইটি কিন্তু আসলে ইম্পর্টেন্ট একটা দেশ চালানোর ক্ষেত্রে। এই সুশীল সমাজ যখন গড়ে উঠলো তখন ঝামেলা শুরু হলো। কি ঝামেলা, এরা বেশি বুঝে, এরা রাজনীতি করতে চায়, এরা অধিকারের কথা বলে, এরা মানুষজনকে ঘোট পাকায়, বুঝছো, মানে মনে করো এরা সংগঠন করে। এদের এদের ঝামেলা কি, এদের ঝামেলা হচ্ছে এরা কথাবার্তা বেশি বলে, এরা সংগঠন তৈরি করে। এইসব সংগঠন মানে কি, একসাথে লোক জড়ো হওয়া মানেই তো ব্রিটিশদের জন্য ভয়ের কারণ। কারণ যদি 100 লোক জড়ো হয়, 100 লোক জড়ো হয়ে যদি বলে ব্রিটিশদের আমরা আর মানি না, এই 100 লোকের সংক্রমণ হয়ে এটা যদি 1000, 10,000, 1 লক্ষ হয়ে যায়, ব্রিটিশদের বাপের সাধ্য ছিল না এই ভারতীয় উপমহাদেশ দখল করে রাখার। তো এই জন্য এই যে যখন মধ্যবিত্ত সচেতন সমাজ গড়ে ওঠে, তারা বিভিন্ন আন্দোলন দাবি দেওয়া উত্থাপন করে, তারা কি করে, তারা হচ্ছে নিজেরা সংগঠন তৈরি করে, তখন কিন্তু একটু আস্তে আস্তে করে প্যারা খাওয়া শুরু করে ব্রিটিশরা। তারা বুদ্ধিমন্ত, তারা বুঝছে যে হে এইভাবে আগাতে থাকলে তো সামনে বিপদ, এইভাবে তো আগাতে দেওয়া যায় না। মানে এতদিন মুসলিমদেরকে তারা ডোমিনেট করেছে, তো মুসলিমরা তেমন কিছু করতে পারেনি, কিন্তু হিন্দুদেরকে এতদিন তারা সোশ্যাল ক্যাপিটাল দেওয়ার পরে হিন্দু সমাজে আস্তে আস্তে এরকম মধ্যবিত্ত সচেতন সমাজ তৈরি হওয়া শুরু করছে। এটার একটা কারণ আছে, দেখো। কারণ ব্রিটিশরা সুবিধা কিন্তু হিন্দু সমাজের আবার সবাইকে দিতে পারেনি। মানে আসলে দেখো, সুবিধা যখন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সবাইকে তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা সম্ভব না। তো ব্রিটিশরা হিন্দু জমিদারদেরকে বেশি সুবিধা দিতে পেরেছে, হিন্দু জমিদার। তো হিন্দু জমিদাররা কিন্তু সবসময় তাদের অনুগত ছিল, তারা খুবই অনুগত ছিল। এখন এই হিন্দু জমিদারদের যারা প্রজা বা যাদের এইসব জমিদারি নাই, তারা কিন্তু আস্তে আস্তে চিন্তা করলো যে দেখেন এখানে 3টা শ্রেণী হয়ে গেল। একটা হচ্ছে সবচেয়ে দরিদ্র অবস্থা আছে, মনে করো মুসলিমরা। উচ্চবিত্ত অবস্থা আছে কে, উচ্চবিত্ত হচ্ছে ওই যে জমিদাররা, উচ্চবিত্ত হচ্ছে জমিদার, হিন্দু জমিদার।
আর একটা মধ্যের ক্যাটাগরি আসলো, যেটা হচ্ছে আমাদের এই যে মধ্যবিত্ত সচেতন সমাজ। এর হলো মধ্যবিত্ত, ঠিক আছে, এর হলো মধ্যবিত্ত। এরা দেখলো যে ভাই আমরা যে অধিকার বঞ্চিত হচ্ছি, আমরা অধিকার বঞ্চিত হওয়ার কারণ কিন্তু এই না যে আমরা মুসলিম, আমরা শিক্ষা গ্রহণ করিনি, আমরা ভাষা গ্রহণ করিনি, এটা না। আমরা অধিকার বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজস্ব কোনো একটা সংগঠন নাই, তাই আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি। এই মধ্যবিত্ত যে শ্রেণীটা, মধ্যবিত্ত শ্রেণীটার কেন্দ্র কোন জায়গায় ছিল, যে বলতে পারবে তার জন্য চকলেট। কেন্দ্র মানে হচ্ছে কোন শহরটা, কোন এলাকাটা ছিল। অনেক ধন্যবাদ সুরাইয়া। সুরাইয়া বলছে ভাই আপনার লেখাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হলে হাতে লেখা শিখাবো। তার আগে তোমরা বলো যে এদের কেন্দ্র কোন জায়গা ছিল, কোন অঞ্চলটা, কোন এলাকা, কোন শহর খুবই বিখ্যাত। বিখ্যাত একটি জায়গা কোথায় হবে এটা বলো তো? কোনটা হবে বলো, কোন এলাকা হবে? মানে এই যে মধ্যবিত্ত সচেতন সমাজ, কোথায় হবে? হ্যাঁ ঢাকায়। ধরো হায় রে হায় সর্বনাশ, সারা রাত করিলাম পাঠ গীতা, সকালে উঠিয়া সে জিজ্ঞাসিল কার পিতা সীতা। এতক্ষণ বুঝানোর পর তুমি বলছো ঢাকা? ইয়াস, মোহাম্মদ চাঁদনি খাতুন আমাদের পক্ষ থেকে চকলেট পাচ্ছে, কারণ ও কলকাতা বলেছে। তাবাসসুম নিম্মিও বলেছে কলকাতা, ভেরি গুড। এই মধ্যবিত্ত সচেতন সমাজ, মানে হিন্দু মধ্যবিত্ত সচেতন সমাজ, তাদের কেন্দ্রটা হয়েছে কি তখন? তাদের কেন্দ্রটা হয়েছে কলকাতা। কলকাতা। তখন ব্রিটিশরা বুঝলো যে ভাই এই যে এরা কেন্দ্র বানিয়েছে, আন্দোলনের কেন্দ্র বানিয়ে তুলছে কলকাতা, শিক্ষিত সচেতন সমাজ জড়ো করছে তারা কলকাতাকে কেন্দ্র করে, এইটা তো আর রাখা যাবে না, এইটা তো রাখা যাবে না। তখন তারা কি করলো, এই যে আরেক বুদ্ধিমান সুবর্ণা লিখেছে যে ভারত। আরে ভারত না, ভারত তো পুরাটাই। এই পুরো ঘটনার এই যে মধ্যবিত্ত সচেতন সমাজের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল তখন কলকাতা। কলকাতা, তারা ভাবলো যে কলকাতা কে পশ্চিমবঙ্গের রাজনীতি, মানে কলকাতাকে সাইডলাইন করতে হবে, কলকাতাকে কি করতে হবে, এবার কলকাতাকে একটু মার্জিনালাইজ করতে হবে। তো তখন তাদের মাথায় একটা যুগান্তকারী বুদ্ধি চলে আসলো, সেটা হচ্ছে লেটস ডু বঙ্গভঙ্গ, লেটস ডু সাম, লেটস রক দ্য বোট। কি বললো ব্রিটিশরা? ব্রিটিশ বললো ওকে গাইজ, লেটস রক দ্য বোট, চলো বঙ্গভঙ্গ করি। বঙ্গভঙ্গ করি মানে হচ্ছে কলকাতাকে একটা সাইডে ফালাই দিবে, আর এইদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলা সেগুলাকে নিয়ে ঢাকাকে রাজধানী বানানো হবে। তো মুসলিমরা বললো ইয়াস, জিতছি, ঠিক আছে, ঢাকা হবে আমাদের রাজধানী, ইয়াস। আর ওইদিকে হিন্দুরা তখন হাই হাই করতে থাকলো, হাই হাই সর্বনাশ। তারা কি করতে থাকলো, তারা ভাবলো যে আমাদের তো যে যদি একক রাজধানী হিসেবে আমরা না থাকতে পারি, তাহলে তো আমাদের গুরুত্ব তাৎপর্য কমে যাবে, আমাদের বাণিজ্যিক গুরুত্ব কমে যাবে, আমাদের যে ওভারঅল শিল্প কারখানা সবকিছুরই গুরুত্ব কমে যাবে। তো তারা কিন্তু খুবই আতঙ্কিত হয়ে পড়লো। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি, ওকে এরপরে দেখি, বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলায় তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কত সালে? খুবই ইম্পর্টেন্ট, 1905। 1905 সালের আগে বাংলা প্রেসিডেন্সি ছিল ভারতের সবচেয়ে বড় প্রদেশ। এইটা এমসিকিউতে আসতে পারে যে ভারতের সবচেয়ে বড় প্রদেশ কোনটা ছিল? ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল হচ্ছে বাংলা প্রেসিডেন্সি। বাংলা প্রেসিডেন্সি 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং 15 অক্টোবর থেকে তা কার্যকর বা ইফেক্টিভ করা হয়। এইটাও আমাদের একটু জেনে রাখা লাগবে। কোন কোন অঞ্চল নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ইয়াস, সব আমাদের বিভাগ। আর একটা হচ্ছে আসাম। আমি জানি না আসামের মানুষজন নাকি খালি গোলাগুলি করে, ভালোই হয়েছে আসাম আমাদের সাথে নাই। তো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। তাহলে আমাদের কি জানা লাগবে? এই যে বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের পর আমরা কোন পার্ট পেলাম? আমরা পেলাম হচ্ছে আমাদের প্রদেশটার নাম হলো পূর্ববঙ্গ ও আসাম,
এটার মধ্যে কি কি আছে? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং আসাম ওকে। ঢাকায়, ইয়াস, ঢাকায় এই নতুন প্রদেশের জিঙ্গালালা, ঢাকায় এই নতুন প্রদেশের রাজধানী স্থাপিত হয়। পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। পশ্চিমবঙ্গ কট খেয়ে গেল। দেখো কি কি হলো? পশ্চিম বাংলা মানে যে কলকাতা সাইডটা, বিহার এবং উড়িষ্যা। তো বেচারা নবাব সিরাজউদ্দৌলা কি কি ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা। আর এখানে কি কি হলো? পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এই প্রদেশটার নাম কি হয়? পশ্চিমবঙ্গ প্রদেশ। এর রাজধানী হয় কলকাতা। পারবা? একটু কমেন্টে লিখতে পারবা যে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের মধ্যে কি কি পড়ে? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম। আর পশ্চিমবঙ্গের মধ্যে কি কি পড়ে? পশ্চিম বাংলা, বিহার আর উড়িষ্যা। পশ্চিম বাংলা, বিহার আর উড়িষ্যা। বুঝতে পেরেছি? এবং এটার রাজধানী হয় কলকাতা। আর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তার মানে ঢাকা বনাম কলকাতা। ঠিক আছে, ভেরি গুড। ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখো তো দেখি। যদি এতক্ষণ যা পড়ালাম এই ব্যাপারটা ক্লিয়ার হয়, একটু কমেন্টে ক্লিয়ার লিখো তো দেখি। ক্লিয়ার লিখেছো? অলরাইট, ভেরি গুড। পড়ানো কেমন লাগছে বলো তো? এই যে আজকে পড়াচ্ছি কেমন লাগছে বলো তো? তোমরা একটা কাজ করবা, হ্যাঁ, আজকে যদিও স্টুডেন্ট সংখ্যা একটু কম, তো তোমরা একটা কাজ করবা। তোমরা যারা আজকে আসে নাই তাদের একটা ফোমো খাবা, ফিয়ার অফ মিসিং আউট। সেটা হচ্ছে তোমরা আজকের ক্লাসটা যে কত ফাটাফাটি ছিল এটা লিখবা কোথায়? এইচএসসি 27 স্টার স্টুডেন্টস টেনেমেন্স গ্রুপে আজকে লিখবা যে মানবিক বিভাগের সাথে আর অমানবিক আচরণ করা হয় না। মানবিক বিভাগের জন্য আলাদা কোর্স লঞ্চ করা হয়েছে এবং আজকে আমরা সেই কোর্সের ফ্রি ক্লাসটা করে ফেললাম। সো কেমন লাগলো আজকে ক্লাসটা সেটা তোমরা লিখে জানাতে পারো এইচএসসি 27 স্টার স্টুডেন্টস টেনেমেন্স এই গ্রুপে। বাই দ্য ওয়ে, ছুটি দিচ্ছি না, ক্লাসটা বাকি আছে। ঠিকঠাক? ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, ভেরি গুড। মুসাম্মদ চাঁদনি খাতুন লিখেছে, দুঃখিত আগেরবার তোমাকে ভুলে মোহাম্মদ বলেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। মুসাম্মদ চাঁদনি খাতুন, গুড গুড, ওকে, বেটার। আচ্ছা, সুপ্রভা বলেছে আপনি তো অলওয়েজ ভালো পড়ান, থ্যাংক ইউ সো মাচ। একজন বলছে ভাইয়া এটা কি কলিকাতা হবে নাকি কলকাতা হবে? আগে কলিকাতা বলতো, এখন কলকাতা বলে, বোথ আর কারেক্ট। যেমন আগে ঢাকা তো এইভাবে লিখতো, ডাক্কা, DACCA, ঢাকা বানান কিন্তু আগে এরকম ছিল, এখন আমরা লিখি হচ্ছে ঢাকা এইভাবে, DHK। কিংবা কুমিল্লা বানান আগে আমরা কিভাবে লিখতাম? আগে আমরা লিখতাম যে COMILLA, কুমিল্লা কিন্তু এখন এইভাবে লিখে COMILLA। ঠিক আছে? সো কলিকাতা আর কলকাতা বোথ আর কারেক্ট। একটা আগে বলা হতো, একটা এখন বলা হয়। ভাইয়া কিছু এমসিকিউ টেস্ট নেন। এমসিকিউ যেগুলো ইউটিউবে দিয়েছি সেগুলো পড়ছো, সেগুলো তো পড়নি এখনো। ওকে, এখন বঙ্গভঙ্গের কারণগুলো যদি একটু দেখি, বঙ্গভঙ্গের কারণ দেখি, প্রশ্ন নেই, এবার ফর্মাল কারণ দেখবো। মানে তোমাকে তো আমি একদম রাজনৈতিক ইন্টারনাল স্ট্র্যাটেজি বুঝিয়েছি, কিন্তু ফর্মালি তো আসলে এগুলোকে কারণ হিসেবে বলতে পারেনি ব্রিটিশরা, তাই না? ব্রিটিশরা কি বলেছে একটু যদি বলি। ব্রিটিশরা কারণ হিসেবে দেখিয়েছে প্রশাসনিক কারণ। 1905 সালের আগে ব্রিটিশ ভারতে অবিভক্ত বঙ্গপ্রদেশই ছিল আয়তনে এবং জনসংখ্যায় সর্বাপেক্ষা বড় প্রদেশ। 1905 সালের আগে
ব্রিটিশ ভারতে অবিভক্ত বঙ্গপ্রদেশই ছিল আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় প্রদেশ, এটা তো আমরা ইতিমধ্যেই জানি। এর আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশের বর্তমান আয়তন কত বলো দেখি, কে বলতে পারবা? যে বলতে পারবা সঠিক উত্তর তার জন্য রয়েছে একটি চকলেট। ওকে, রাহানাত সুলতানা সুবর্ণা বলছে অনেক ভালো পড়ান আপনি, আমার আম্মু আপনার ক্লাস দেখে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আশা করি আপনার বাচ্চাকে সবসময় এই আস্থার প্রতিদান দিতে পারবো যে পরীক্ষায় ভালো একটা রেজাল্টের জন্য যা যেভাবে পড়ানো দরকার ইনশাল্লাহ সেভাবে পড়িয়ে দিতে পারবো সবসময়। এবং শুধু এটা আমার চেষ্টা থাকবে না, আমাদের পুরো 10 মিনিট স্কুল পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো এখন বলো, যেটা বললাম যে বাংলাদেশের আয়তন কত, মানে বাংলাদেশের বর্তমান আয়তন কত জানো বলতো? 1,47,570, 1,06,36। আচ্ছা, আসলে তা না, 636 না, বাট ক্লোজ। চাঁদনি কিন্তু অনেক ক্লোজ বলেছে। আগে বাংলাদেশের আয়তন 1,47,570 ছিল, পরবর্তীতে আমরা ভারতের কাছ থেকে ছিটমহল বিনিময় করে আরো 40 বর্গমাইল জায়গা নিজের করে পেয়েছি। ইয়াস, ঠিক আছে, আরো 40 আমরা পেয়েছি। তাহলে এখানে 40 যোগ হলো, তাহলে টোটাল হলো 1,47,610। ঠিক আছে, 1,47,610। ওকে, ঠিক আছে, কিন্তু সেটা আমার আলাপ না, সেটা তোমার মনে রাখা লাগবে না, এটা এটা বাদ দাও, এত ইনফরমেশন মাথায় রাখতে হবে না। তুমি দেখো, তুমি ব্যাপারটা বুঝে, 2 লক্ষ বর্গমাইল মানে কি, মানে বর্তমান বাংলাদেশের চেয়েও বড় একটা জায়গা যার একটা প্রদেশ ছিল। বর্তমান বাংলাদেশের চেয়েও বড় একটা জায়গা যার একটা প্রদেশই ছিল, প্রদেশ। এবং লোক সংখ্যা আবার বাংলাদেশের চেয়ে কম ছিল, লোক সংখ্যা ছিল 7,85,00,000, মানে তখনকার হিসেবে কম না, তখনকার হিসেবে অনেক লোক, কিন্তু এখনকার হিসেবে আবার কম লোক। তো এখন প্রশ্নের কারণ, একজন গভর্নরের পক্ষে এত লোক এবং এত বড় জায়গা আসলে চালানো সম্ভব ছিল না। একজন গভর্নর এত বড় কাজ করাটা খুবই কষ্টকর। 1909 সালের এপ্রিল মাসে এই জন্যই লর্ড কার্জন ভারত সচিবকে লিখেছেন যে একটিমাত্র কেন্দ্র থেকে এত বড় ও বিশাল জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয়। এই জন্য কি করতে হবে, এটাকে 2টা কেন্দ্র বানাতে হবে, একটা হবে ঢাকা, একটা হবে কলিকাতা। একটা হবে ঢাকা, একটা হবে হচ্ছে কলকাতা। ঠিক আছে, ওকে। লর্ড কার্জনের এই লিখিত রিপোর্টের আলোকেই 1905 সালে বঙ্গভঙ্গ করে 2টি প্রদেশ সৃষ্টি করা হয়। এছাড়াও বিভিন্ন সময় প্রশাসনিক কর্মকর্তারা তাদের রিপোর্টে উল্লেখ করেন যে বঙ্গভঙ্গ করে 2টি প্রদেশ সৃষ্টি করা হলে সুষ্ঠু প্রশাসন গড়ে উঠবে। এবং এটা তোমাদেরকে একটা ভালো এক্সাম্পল দেখাই, বলি, সেটা হচ্ছে অবিভক্ত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু আগে একসাথে ছিল, ঢাকা সিটি কর্পোরেশন একটাই ছিল। পরবর্তীতে এটা যখন অনেক বড় হয়ে গেল, ঢাকা সিটি কর্পোরেশন এলাকা যখন বড় হতে থাকলো, আরো এক্সপান্ডেড হতে থাকলো, জনগণ যখন বাড়তে থাকলো, তখন কিন্তু এটাকে 2টা সিটি কর্পোরেশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঢাকা উত্তর, আর একটা হচ্ছে ঢাকা দক্ষিণ। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, এইটাকেও কিন্তু তোমরা চাইলে একটা ডিভাইড এন্ড রুল বলতে পারো। ঠিক আছে, ওকে। তো এইভাবে ভাগ করা হয়েছে। আগে ঢাকা সিটি কর্পোরেশন একটা ছিল, এখন এটাকে ভাগ করে ঢাকা উত্তর আর ঢাকা দক্ষিণ করা হয়েছে, অর্থাৎ ঢাকা নর্থ এন্ড ঢাকা সাউথ। না, নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা বলছি না। ওকে, তারপরে এখন জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা, এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 1825 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামক একটি রাজনৈতিক দলের জন্ম হয়। কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারত, বিশেষ করে বাংলা প্রেসিডেন্সিতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়ে যায়। এই যে আন্দোলন, সংগ্রাম, সংগঠন, এগুলো সব শুরু হয়ে যায়। এই আন্দোলনের কেন্দ্রস্থ ছিল কলিকাতা শহর। সুচতুর ইংরেজ সরকার এই জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ এবং আন্দোলনকারীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ করতে উদ্যোগী হন। ব্রিটিশ সরকার বিভেদ ও শাসন নীতি, ডিভাইড এন্ড রুল অবলম্বন করে। এতটুকু যদি ক্লিয়ার হয় একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। এতটুকু যদি তোমার কাছে ক্লিয়ার হয় এবার একটু কমেন্টে লিখে ফেলো ক্লিয়ার। অলরাইট, মুসলমানদের দাবি
স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের পক্ষে, দেখো কে, স্যার সলিমুল্লাহ কোন পক্ষে? বঙ্গভঙ্গের পক্ষে। মুসলিমরা কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে ছিল। তিনি জনগণকে বোঝাতে চেষ্টা করেন যে নতুন প্রদেশ সৃষ্টি হলে পূর্ব বাংলার মুসলমানরা নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পাবে, হিন্দু সম্প্রদায় প্রভাবিত কলিকাতার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নির্ভরশীলতা হ্রাস পাবে বা কমবে, মুসলমান জনগণ চাকরি ও ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারবে। তার মানে তিনি স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের পক্ষে মুসলমানদের মধ্যে একটা জনমত গড়ে তোলার চেষ্টা করেন। অর্থনৈতিক কারণ, 1905 সালে বঙ্গভঙ্গের পূর্বে শিল্প, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রায় সবকিছুই কলকাতায় কেন্দ্রীভূত ছিল। ফলে পূর্ববঙ্গের মুসলমানরা সবকিছুতে পিছিয়ে পড়ছিল। তারা শিল্প কারখানা যেহেতু ছিল না খুব একটা, এই জন্য তারা চাকরিও পেত না এই এলাকায়। তারপর শিক্ষা প্রতিষ্ঠান যেমন এখানে ছিল না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরবর্তীতে স্থাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে 1921 সালে। এটাও তোমাদেরকে একটু বলে দিই, পরবর্তীতে 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ করা হয় বা বঙ্গভঙ্গ বাতিল করা হয় হিন্দুদের ব্যাপক আন্দোলনের মুখে, তখন ক্ষতিপূরণ হিসেবে বলতে পারো পূর্ব বাংলা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার ঘোষণা দেওয়া হয়, এবং সেই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা স্থাপন করা হয় 1921 সালে। ক্ষতিপূরণ। আচ্ছা, পূর্ব বাংলার মুসলমান জনগণ হিন্দুদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। অধিকাংশ মুসলমান জনগণ এই সময় ভাবতে শুরু করে যে বঙ্গভঙ্গ হলে তার অর্থনৈতিক উন্নতি অর্জনের সুযোগ পাবে। ওকে। তার পাশাপাশি পূর্ববঙ্গের অধিকাংশ জমিদারি ছিলেন হিন্দু, জমিদারগণ কলকাতায় বাস করতেন, জনগণের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ বলতে বেসিক্যালি এখানে তাদের কোনো সম্পর্কই ছিল না, তারা শুধু খাজনা নিত আর ব্রিটিশদের দাবিদারি করত। জনগণের কল্যাণ ও সুখ দুঃখের বিষয় নিয়ে তারা খুব বেশি চিন্তাও করতেন না। ফলে পূর্ববঙ্গের মুসলমান জনগণ বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জানায়। তারা বলে যে বঙ্গভঙ্গ চাই। কি চাই? বঙ্গভঙ্গ চাই। ওকে। এরপরে হিন্দু ও মুসলমান জনগণের উপর বঙ্গভঙ্গের প্রভাবটা যদি দেখি, ভারতীয় রাজনীতিতে বঙ্গভঙ্গের প্রভাব প্রতিক্রিয়া ফলাফল হয়েছিল সুদূর প্রসারী, মানে অনেক লং টার্ম একটা ইম্প্যাক্ট দেখা যায়। বঙ্গভঙ্গের ফলে অবিভক্ত বাংলার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে দুই ধরনের বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা দেয়। 1905 সালে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্ত মুসলমান জনগণের মধ্যে আনন্দ, উল্লাস, চিয়ার্স তৈরি করে। মুসলমানরা ভাবে যে ইয়াস, জিতছি। পূর্ববঙ্গ, আসাম নামক দুটি নতুন প্রদেশকে পূর্ববাংলার মুসলমান সম্প্রদায় আশীর্বাদ বলে স্বাগত জানায়, কারণ নতুন প্রদেশ তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ, তারাই কি হবে? তারাই সেখানে হবে মেজরিটি। এবং তোমরা তো জানোই মেজরিটি রুলস। তারাই হচ্ছে মেজরিটি। ওকে। উৎফুল্ল মুসলমান জনগণ এই স্বপ্ন দেখতে লাগলেন যে নতুন প্রদেশে তারা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নতি সাধন এবং নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হবে, এবং চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই তারা প্রতিষ্ঠিত হতে পারবে। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমান জনগণ গর্ব ও মর্যাদা বোধ অনুষ্ঠান করে। এর ফলে পূর্ব বাংলা তথা সমগ্র ভারতের মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি হয়। তারা তখন বুঝে যে হ্যাঁ, মুসলিম হিসেবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে, তাহলে হচ্ছে আমরা একটা নতুন প্রদেশ পাবো, যে প্রদেশে আমরাই হবো সংখ্যাগরিষ্ঠ এবং আমরাই এটার নীতি নির্ধারক হবে। ওকে, ঠিক আছে। তারপরে দেখি হিন্দুদের উপর বঙ্গভঙ্গের প্রভাব। বিপরীতধর্মী বলছিলাম, কিন্তু বঙ্গভঙ্গ বাংলার হিন্দু জনগণ, বিশেষ করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের মধ্যে ভীষণ ক্ষোভের তৈরি করে। তারা বুঝে যে তাদের দৌরাত্ম আর বেশি দিন চলবে না। কারা কারা? বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতাদের মধ্যে কি তৈরি করে? একটা ভীষণ ক্ষোভ তৈরি করে। তারা প্রচার করেন যে বঙ্গভঙ্গ বঙ্গমাতার অঙ্গচ্ছেদ, অঙ্গচ্ছেদ মানে একটা অঙ্গ কেটে বাদ দিয়ে দেওয়ার সমতুল্য। জাতীয়তাবাদী চিন্তা চেতনায় বিকশিত হিন্দু জনসমাজ মনে করেন যে ভারতের স্বাধীনতা আন্দোলন ঘনিষ্ঠভাবে যুক্ত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার জন্যই বঙ্গভঙ্গ করা হয়েছে। হিন্দু লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাগণ বঙ্গভঙ্গকে বাঙালি জাতির বিকাশমান ধারাকে নস্যাৎ বা ধ্বংস করে দেওয়ার গভীর ষড়যন্ত্র বলে প্রচার করেন। ব্রিটিশ সরকারের এই বিভেদ ও শাসন নীতির বিরুদ্ধে তারা প্রচন্ড গণ আন্দোলন গড়ে তোলেন। তার মানে যে হিন্দু জনগোষ্ঠী এতদিন ধরে ব্রিটিশদের সমাদরের পাত্র ছিল বা তাদের সাথে গভীর ঘনিষ্ঠতা ছিল, যখনই স্বার্থে টান পড়লো ব্রিটিশরা কিন্তু তাদেরকে
সাইড করে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য ব্রিটিশ আসলে কখনো কারোর আপন হয় না। ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা এই হিন্দু জনগোষ্ঠীকে সাইড করে দিচ্ছে যে কলকাতা থেকে কেন্দ্রটা সরাতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর হিন্দু জনগোষ্ঠীও নিজেদেরকে রীতিমতো প্রতারিত মনে করতে থাকে, বলে যে আমাদের সাথে ধোকা দিয়েছে ব্রিটিশরা। এখন কথা হচ্ছে, ধোকা কি ব্রিটিশ এই প্রথমবারের মতো দিল নাকি? ধোকা তো 1757 সালেও দিয়েছে। ধোকা দেওয়াটাই তো ব্রিটিশদের কাজ ছিল তখন। তো হিন্দু জনগোষ্ঠী ভাবলো যে এতদিন ধরে ব্রিটিশদের আমরা আনুগত্য প্রকাশ করলাম, ব্রিটিশদের সাথে আমরা এত খাতির জমালাম, এত ভাও দিলাম, এখন ব্রিটিশরা বলছে যে আমরা আমাদেরকে কি আমাদের সাথে তারা এমন একটা সিস্টেম করছে যাতে আমরা আর মাথা তুলে দাঁড়াতে না পারি। তো এই ব্যাপারটা তারা মেনে নিতে পারছিল না। তো এরপরে যেটা হয় যে ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির বিজয় হয়, এর মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ হয়, সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়। কারণ হিন্দুরা মনে করে, আরো মানে আগেও এটা মনে করতো, হিন্দুরা মনে করে মুসলিমরা তাদের বড় শত্রু, মুসলিমরা মনে করে হিন্দুরা তাদের বড় শত্রু, কিন্তু আসলে তাদের সবচেয়ে বড় শত্রু ছিল ব্রিটিশরা। তাদেরকে যেন চোখে পড়ছিল না কারণ। এবং মুসলিম জাতীয়তাবাদের একটা প্রসার হয়। এই গেল হচ্ছে বঙ্গভঙ্গ। মুসলিম লীগের জন্ম হয় এখান থেকে, হিন্দু মুসলমান সম্পর্কের অবনতি হয়, স্বদেশী আন্দোলন গড়ে ওঠে এবং সন্ত্রাসবাদ উগ্র হিন্দুবাদী উত্থান হয়, পূর্ব বাংলার উন্নতি হয়, ঢাকার উন্নয়ন মর্যাদা বৃদ্ধি হয়, আর্থসামাজিক অগ্রগতি হয় এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হয়। আচ্ছা, এরপরে ঝামেলা, কাহানি মে টুইস্ট। কাহানি মে টুইস্ট সেটা কি? সেটা হচ্ছে বেশি দিন মুসলমানদের ভাগ্যে আসলে এই আনন্দ জুটে না। বঙ্গভঙ্গ রদ করা হয়, হিন্দুদের আন্দোলনের মুখে বঙ্গভঙ্গ রদ বা বাতিল করা হয় 1911 সালের 12 ডিসেম্বর, অর্থাৎ সুন্দর একটা ডেট, 12/12/1911। 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। ওকে, দেখি একটা পোল দাও, পোলের উত্তর দাও এখন। কেন জবেলি তুমি চলে যাচ্ছ কেন? ক্লাস তো আরো বাকি আছে। ওকে, দাও উত্তর দাও। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? মানে অনেকে ভাবছে যে ঢাকা 1905 সালেই রাজধানী হয়, না, ঢাকা কিন্তু 1905-এর আগেও রাজধানী ছিল। সেটা কত সালে সেটা বলো। কবে? কমেন্টে বলে লাভ নাই, পোলে উত্তর দাও। ঠিক আছে, ঢাকা প্রথম রাজধানী হচ্ছে 1610 সালে। ঢাকা 2016 সালে, সরি 2010 সালে ঢাকার 400 বছর পূর্তি অনুষ্ঠান হয়। তোমাদের মনে হয় অনেকে তো কোনো জন্মই হয় নাই, এই জন্য তোমরা হয়তো জানো না বা ভুলে গেছো। তো 400 বছর পূর্তি 2010 সালে, অর্থাৎ এটা ঢাকা প্রথম রাজধানী হচ্ছে 1610 সালে। কারেক্ট আনসার হচ্ছে 1610। দেখি তো ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। সো ফার্স্ট হচ্ছে সারা সোহা, সেকেন্ড হচ্ছে সুরাইয়া এবং থার্ড হচ্ছে আজমেরি। কংগ্রেচুলেশনস তোমাদের তিনজনকেই। ওকে, তো যে সকল কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করে সেগুলো কি? গণ আন্দোলন, অলরেডি বলেছি, সন্ত্রাসবাদী কার্যকলাপ মানে এটার বিরুদ্ধাচরণ করতে গিয়ে। সো গণ আন্দোলন হয়েছে, তারপরে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে। অলরাইট, সো ক্লাসের সময় প্রায় শেষ।
আমরা এখন একটু দেখাই যে ক্লাসের স্লাইডে কি কি আছে। তোমরা চাইলে ক্লাসের স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। একটা কাজ করি, তোমরা আজকে যারা ফুল ক্লাসের সবকিছু কিন্তু আছে এখানে পুরো টপিকের, আমি তোমাদেরকে বোর্ড থেকে সরে একটু দেখাই। সো তোমাদেরকে আমি ক্লাসের স্লাইডটা দিয়ে দিব। একটা কাজ করো, সেটা হচ্ছে যারা আজকে ক্লাসটা কেমন লেগেছে সেটা লিখে পোস্ট করবা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপে, ঠিক আছে? তাদেরকে আমি ইনবক্সে আজকে ক্লাসের যে স্লাইডটা সেটা পাঠিয়ে দিব। অলরাইট, কারণ সবাইকে গণহারে স্লাইড দিয়ে তো লাভ নেই। একদম যারা আমাদের লয়াল ফ্যান তাদেরকে স্লাইড দিলেই ভালো হবে, তারাই পড়ালেখা করবে। বাকিরা পড়ালেখা করবেও না, দিয়েও লাভ নেই। এই জন্য আমি শুধুমাত্র যারা আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা লিখে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms জানাবা, ক্লাস রিভিউ দিবা, তাদেরকে আমি ইনবক্সে আজকের ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আমাদের পেইড ব্যাচে। ভর্তি হতে ভুলো না। আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য কোথায় যাবা আরেকবার যদি দেখাই, সেটা হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে কি করবা, ওয়েবসাইট বা অ্যাপ যেখান থেকেই যাও, গিয়ে করবা কি তোমার ব্যাচ এইচএসসি 27 ক্লিক করবা। 27 ক্লিক করার পরে তোমাকে বলবে যে তুমি সায়েন্স, বিজনেস স্টাডিজ নাকি হিউম্যানিটিজে। তুমি যেহেতু হিউম্যানিটিজে ক্লিক করবা, তাহলে সবগুলো কোর্স পেয়ে যাবা। প্রথমে বান্ডেলগুলো পাবা, জিওগ্রাফি, ইকোনমিক্স, পরিণীতি ইকোনমিক্স, আর একটু নিচে 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 গিয়ে তুমি হচ্ছে এইখানে ভর্তি হবা। এইচএসসি 27 অনলাইন ব্যাচ পরিণীতি, এখানে ক্লিক করবা। তারপর এখানে সব ডিটেলস আছে। ভর্তি হওয়ার জন্য তুমি যেটা করবা, একটা প্রোমো কোড আছে, সেটা হচ্ছে farhan27। সেটা যদি দাও তাহলে তুমি 2250 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। দেখা হবে তাহলে আমাদের পেইড ব্যাচের লাইভ ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।